আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। জামাত আমিরের বক্তব্য ভোটারদেরকে কতটা আকর্ষণ করতে পেরেছে এবং ভবিষ্যতে পারবে, এবং জামাতের যেই মহাসমাবেশ, এই মহাসমাবেশের অর্জনটা কি হবে বিশেষ করে জামাতের জন্য। প্রথমে জামাত আমির অসুস্থ হয়ে যাওয়ার পরেও ঝুঁকি নিয়ে তিনি যেই বক্তব্যগুলো দিয়েছেন, এই বক্তব্যগুলো আপনাদেরকে একটু পড়ে শোনাই। আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। মুক্তি অর্জন না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। যদি মানুষের সেবা করার সুযোগ পাই তাহলে মালিক হব না, সেবক হব। জামাত ইসলামী থেকে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকার গঠন করবে বা জামাত যদি সরকার গঠন করতে পারে, কোনো এমপি মন্ত্রী সরকার থেকে প্লাট গ্রহণ করবে না, কোনো এমপি মন্ত্রী দুর্নীতি করবে না, শুল্কবিহীন গাড়িতে চড়বে না। তিনি আরও বলেন, সাদা আমরা নেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। যুবকদের এটা স্পষ্ট করে বলতে চাই, বন্ধুগণ, তোমাদের সঙ্গে আমরা আছি। আমি এখানে জামাতের আমির হয়ে কথা বলতে আসিনি, 18 কোটি মানুষের একজন হয়ে এসেছে। এছাড়া জামাতের যেই সমাবেশটি হলো, এই সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দের যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো যদি আপনারা একটু নিরপেক্ষ দৃষ্টিতে ব্যাখ্যা করার চেষ্টা করেন তাহলে এটা স্পষ্টভাবে বোঝা যায় যে সব বক্তব্যের মূল জায়গা হচ্ছে 2024-এর জুলাই অভ্যুত্থানকে প্রতিষ্ঠিত করা, আইনি বৈধতা দেওয়া, এবং 1971 সালে জামাতকে নিয়ে যেই অভিযোগগুলো রয়েছে বা যেই রাজনীতিটা হয়, 1971 কেন্দ্রিক যেই চেতনার কথা বলে, এই 2024 সালের এই চেতনাকে জামাত প্রতিষ্ঠা করে ঠিক ব্যালেন্স করতে চাইছে। এখন অনেকেই বলতে পারেন যে এটা জামাতের একটা অপকৌশল এবং অপরাজনীতির একটা অংশ, কিন্তু বাস্তবতা হচ্ছে, একটু নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করেন তো। 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে, এবং আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসাবে বলছি, সত্যিকার অর্থে যেই মুক্তিযোদ্ধারা যেই বাংলাদেশ দেখার জন্য জীবন দিয়েছে এবং তারা সর্বোচ্চ ত্যাগ করেছে, সেটা কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাধারী যেই দলগুলো রয়েছে, এই দলগুলো আমাদেরকে দিতে পেরেছে? বা যেই বাংলাদেশ হওয়ার কথা ছিল, সেই বাংলাদেশটা কি উপহার দিতে পেরেছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। এই বিষয়টা নিয়ে সর্বশেষ আরও কিছু আলোচনা করব। এখন আসি ডক্টর শফিকুর রহমানের যে বক্তব্য, এটা ভোটারদেরকে কতটা আশ্বস্ত করতে পারবে। আপনারা যদি বিগত সময়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অথবা এই বাংলাদেশকে যেই 3টা রাজনৈতিক দল নেতৃত্ব দিয়েছে, এই দলগুলোর বিরুদ্ধে সবচাইতে বড় অভিযোগগুলো কি? অভিযোগগুলো হচ্ছে দুর্নীতি। আর বাংলাদেশে এই দুর্নীতির কারণে আমাদের এই বাংলাদেশটা যতটা এগিয়ে যাওয়ার কথা ছিল ততটা আমরা এগোতে পারিনি, এবং এটা এই বাংলাদেশের উন্নতির জন্য, বাংলাদেশের মানুষের উন্নতির জন্য সবচাইতে বড় বাধা। এখন অনেকেই বলতে পারেন, ভাই অনেক উন্নয়ন হয়েছে। ভাই, বাংলাদেশের এখনও অর্থনীতির মূল শক্তিটা কি? মূল শক্তিটা হচ্ছে আমাদের গার্মেন্টস শিল্প, যেটা এখন প্রায় ধ্বংস হওয়ার পথে। আর আরেকটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে শ্রমিকরা বিদেশে গিয়ে শ্রম দেওয়া। এখন বলেন তো, দেশ ছেড়ে যেই প্রবাসীরা বিদেশে যায়, তারা কি সুখে বিদেশে যায় না দুঃখে বিদেশে যায়? তাদের পরিবার পরিজনদেরকে ভালো রাখার জন্য তারা বিদেশ পাড়ি দেওয়ার প্রয়োজন হচ্ছে, মানে দেশে কোনো কিছু করার সক্ষমতা তাদের নেই। এবং বাংলাদেশের রাজনীতিবিদদের মূল টার্গেটটা থাকে কিভাবে তার ভবিষ্যৎ সে উজ্জ্বল করতে পারে, তার সন্তানদের ভবিষ্যৎ কিভাবে উজ্জ্বল করতে পারে। এই জন্য তারা ব্যাপক টাকা করে নিয়ে উন্নত দেশগুলোতে তাদের টাকা পাচার করে এবং সেখানে স্থায়ীভাবে থাকার বন্দোবস্ত করে। এমনকি বাংলাদেশের রাজনৈতিক নেতারা তাদের সর্দি কাশি হলেও তারা বিদেশে চিকিৎসা করতে যায়। কিন্তু এই বাংলাদেশের মানুষ যাদের বিদেশে গিয়ে চিকিৎসা করার সক্ষমতা নেই, তারা কোথায় চিকিৎসা করবে?
বা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করার কখনো চেষ্টা করেছে? এই রাজনীতিবিদদের বেশিরভাগ সন্তানদেরকে তারা বিদেশে পাঠায় উচ্চ শিক্ষা অর্জন করার জন্য, কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য তারা কি করেছে? তাদের সন্তানদেরকে বিদেশে পাঠাচ্ছে উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য। তাহলে দেশের সাধারণ জনগণ কি করবে? যে রাজনীতিবিদ দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত না করে তাদের সন্তানদেরকে বিদেশে পাঠায় উন্নত শিক্ষার জন্য এবং দুর্নীতি করে টাকা জমিয়ে তার সন্তান যাতে বিদেশে সেটেল হতে পারে সেই চেষ্টা করে, ওই রাজনীতিবিদ বা ওই দলের রাজনীতিবিদরা এই দেশের জন্য আসলে কি কিছু করতে পারবে? এবং বাংলাদেশের যতগুলো ভোটার আছে সবগুলো ভোটারকে যদি আপনি এটা জিজ্ঞাসা করেন যে রাজনীতিবিদরা যেই প্রতিশ্রুতিগুলো দেয় বাস্তবে কি তারা এটা মন থেকে দেয়, একটা লোকও পাবেন না এই কথা বলতে যে রাজনীতিবিদরা যে প্রতিশ্রুতি দেয় এটা তাদের অন্তর থেকে দেয় আর সত্যিকারের অর্থে করার জন্য দেয়। সবগুলো শুধু নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেয়, এটা প্রত্যেকে জানে। এখন জামাতের আমিরও এরকম প্রতিশ্রুতি দিয়েছে। এখন জনগণ জামাতের আমিরের এই প্রতিশ্রুতি অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতিশ্রুতির মতো মনে করবে? এখানে কিন্তু একটা প্রশ্ন। আমি কেন মনে করছি যে অন্যান্য দলগুলোর নেতাদের যে প্রতিশ্রুতি এবং জামাতের আমিরের যে প্রতিশ্রুতি এটার মধ্যে অবশ্যই ভিন্নতা রয়েছে এবং এটাকে মানুষ জামাতের আমিরের কথা বিশ্বাস করবে, আমিও বিশ্বাস করি। আমি বাংলাদেশের একজন ভোটার হিসেবে বা সাধারণ নাগরিক হিসেবে আমি এটা বিশ্বাস করি। এই জন্য বিগত বিএনপি জামাত জোট সরকারের সময় বিএনপির বিরুদ্ধে নানা রকম দুর্নীতির অভিযোগ ছিল, কিন্তু জামাতের দুইজন মন্ত্রী ছিল, যে দুইজন মন্ত্রীর বিরুদ্ধে 111 সরকার হারিকেন লাগিয়ে বা টর্চলাইট মেরেও তাদের দুর্নীতি প্রমাণ করতে পারেনি। আর এটা জামাতের জন্য সবচাইতে বড় অ্যাসেট। এবং জামাতের যারা সমর্থক বা নেতাকর্মীরা এটাকে সামনে নিয়ে তাদের রাজনৈতিক প্রচারণা চালায় যে আমরা যেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছি এগুলো সত্যি অন্তর থেকে দেওয়া হচ্ছে এবং এটা বাস্তবায়ন করা হবে, এবং জনগণ এটা বিশ্বাসও করছে। আবার এটাও ধরতে পারে যে আমরা তো অনেক দলকে ভোট দিয়েছি, এবার একবার দিয়ে দেখি। আর এই কারণে আমি মনে করি জামাত আমিরের এই বক্তব্যগুলো সাধারণ মানুষ আসলেই স্বাচ্ছন্দ্যে মেনে নেবে বা গ্রহণ করবে বা গ্রহণ করার কথা, এবং আমিও এটাকে সমর্থন করি বিদায় আমি জামাতকে সমর্থন করছি। আর অন্যদিকে এই যে জামাতের এই সমাবেশকে ঘিরে যে 2024 সালকে বা এই জুলাইকে তারা প্রতিষ্ঠা করতে চায়, এতে জামাতের দোষটা কতটুকু? এবং মানুষ এই 1971 সালে জামাতের ভূমিকা নিয়ে তাদের এই প্রশ্নগুলো বাদ রেখে কেন জামাতকে তারা ভোট দিতে চাইবে এবং বাংলাদেশের দায়িত্ব তাদের হাতে তুলে দিতে চাইবে? যেহেতু তারা 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছে, তারপরেও কেন দিতে চাইবে? এর জন্য সবচাইতে বড় দায়ী হচ্ছে যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তাদের ব্যর্থতা। জামাতকে নিয়ে 1971 সাল নিয়ে বা স্বাধীনতা যুদ্ধ নিয়ে আপনি যত সমালোচনাই করেন না কেন, কিন্তু স্বাধীনতার পরে জামাতকে মানুষ কি চোখে দেখতেছে, তাদের কর্মগুলো কি এবং তাদের অর্জনগুলো কি, এগুলোকে মানুষ মূল্যায়ন করছে। কারণ স্বাধীনতার চেতনার পক্ষের দলগুলো বা যারা স্বাধীনতার চেতনার কথা বলে তারা আমাদেরকে ইনসাফ ন্যায় দিতে ব্যর্থ হয়েছে। আর তাদের ব্যর্থতার কারণে আজকে বিএনপির মতো এরকম দাপুটে একটা দল, তাদের প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ না থাকার পরেও তারা এখন এমন একটা জায়গায় আছে যে তারা মনে করছে যে তাদেরকে জামাত পরাজিত করে দিতে পারে। এবং বিএনপির বিরুদ্ধে জামাতের যেই প্রচারণা বা তাদের দুর্নীতি, তাদের দখলবাজি, তাদের চাঁদাবাজির যে অভিযোগগুলো করছে, এই অভিযোগগুলোর ব্যাখ্যা বিএনপি নেতারা সঠিকভাবে দিতে পারছে না, এবং একই অভিযোগটা জামাতের বিরুদ্ধেও করতে পারছে না, যেটা আওয়ামী লীগের বিরুদ্ধে করতে পারত খুব সহজে স্বাচ্ছন্দ্যে। তাই বিএনপি এখন আওয়ামী লীগের যে বয়ান সেটা সামনে আনতেছে, 1971-এর চেতনা।
মুক্তিযুদ্ধের চেতনা। কিন্তু আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে, বাংলাদেশের সাধারণ মানুষ আসলে কি জামাতকে 1971 সাল নিয়ে বা 1971 সালের জামাতের ভূমিকা নিয়ে জামাতকে ভোট দেওয়া থেকে বিরত থাকবে কিনা, নাকি 1971 সালকে বাদ রেখে 1971 সালের পরবর্তী যেই কার্যক্রম, তাদের যেই দলীয় শৃঙ্খলা বা তারা মানুষের কাছে তাদেরকে যেভাবে উপস্থাপন করছে, এটাকে প্রাধান্য দিয়ে তাদেরকে আগামী নির্বাচনে ভোট দেবে, সেটা আপনারা কমেন্টসে লিখে জানাতে পারেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।